আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক গিয়া সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মামলায় ওআইসি সহযোগিতা চান প্রধানমন্ত্রী, জঙ্গিবাদ মোকাবেলায় সক্রিয় ভূমিকার প্রত্যাশা। রাজধানীবাসীর ঈদ যাত্রায় বাস টার্মিনাল, রেল স্টেশনে ভিড়, মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। নকল মেয়াদোত্তীর্ণ ঔষধ সরবরাহকারী চক্রের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের দাবি, জনগণকে সচেতন হওয়ার আহ্বান। আগামী অর্থ বছরে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে চায় সরকার। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আগ্রহ নেই ক্ষুদ্র ব্যবসায়ীদের। বিশ্বকাপের তৃতীয় দিনেও লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কা ১৩৬ রানে অল আউট, ১৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। এবং পবিত্র লাইলাতুল কদর আজ, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহিমান্বিত রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। শিল্পী ফেরদৌস আরার নজরুল সঙ্গীত সমগ্রের নবম খণ্ড প্রকাশের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক আদালতে মামলা করার ক্ষেত্রে মুসলিম উম্মার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওআইসি সম্মেলন দেয় বক্তৃতায় পরিবর্তনশীল অর্থনীতি, বাস্তুসংস্থান আর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল গ্রহণে আহ্বান জানান তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ওআইসি সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন শেখ হাসিনা। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 4 দিনের জাপান সফর শেষে ইসলামী দেশগুলোর জোট ওআইসির 14তম সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলে সৌদি আরবের জেদ্দা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচা সংবর্ধনা আর গার্ড অব অনারে তাকে স্বাগত জানান আয়োজকরা। পরে জেদ্দা থেকে মক্কার সাফা প্যালেসে ওআইসির সম্মেলন কেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ইসলামিক ওয়ার্ল্ড মক্কা আল মুকাররমা শীর্ষ সম্মেলন হাতে হাত রেখে ভবিষ্যতের পথে শিরোনামের এই আয়োজনে এশিয়া গ্রুপের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নিজেদের সমস্যা সমাধানে ওআইসির সক্ষমতা থাকা উচিত। We should make the best use of OIC institution like the Islamic Development Bank by synchronizing their policies and practices with OIC agenda under the program. It is heartening to see OIC taking much needed path of reform and renovation to adapt itself with the 21st century. বক্তৃতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে মুসলিম উম্মার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। We do appreciate the efforts of the Secretary General to work on improving the works of the OIC. রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক আদালতে নেয়ার ক্ষেত্রে ভূমিকা নেয় গাম্বিয়াকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী এই নিয়ে তার 4 দফা ফর্মুলার কথা মনে করিয়ে দেন। My 4 point pronounced in Riyadh conference is to: number 1, stop supply of arms to the terrorist, stop flow of financing for the terrorist, remove divisions within the Muslim Ummah and pursue peaceful settlement of conflicts through dialogue. While I believe that country to country conflicts may remain, but we Muslim Ummah, can't we resolve this conflict through dialogue, through friendly relationship or through discussion? প্যালেস্টাইন সমস্যা সমাধানে ওআইসির জোরালো ভূমিকা আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর উপমহাপরিচালক পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের জন্য মুসলিম দেশগুলোর কাছে ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই। সদরঘাটে ঈদ যাত্রায় আজ তৃতীয় দিন। স্বাভাবিকের তুলনায় ভিড় কিছুটা বেশি। সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান সোহাগ, যাচ্ছি তার কাছে। সোহাগ, আপনি তো রয়েছেন সদরঘাটে, ঘরমুখো মানুষের ভিড়ের কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? ঈদযাত্রা বলতে উপচে পড়া ভিড়ের যে চিত্র দেখা যায়, এখন পর্যন্ত কিন্তু এখানে সেরকম চিত্র দেখা যায়নি। আজকে আমি যদি আমার পিছনে দেখাই, সদরঘাট লঞ্চ টার্মিনালের যে পল্টন আছে, এখানে কিন্তু স্বাভাবিকের কিছুটা বেশি ভিড় আছে। আমরা দুপুর থেকে এই লঞ্চ টার্মিনালে আছি। আমরা যেটা লক্ষ্য করেছি, দুপুরের সময় ভিড় অনেকটাই কম ছিল, বিকেলের দিকে ভিড় কিছুটা বাড়লেও এখনও পর্যন্ত যে ভিড় আছে এটা কিন্তু স্বাভাবিক সময়ে যে ভিড় থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এর চেয়ে কিছুটা বেশি বলা যায়। কিন্তু উপচে পড়া যে ভিড় বা ঈদযাত্রার সময় যে ভিড়টা দেখা যায় সেটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না। তবে যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত আসতে তারা কিন্তু সড়ক পথে যানজটের ভোগান্তিতে তারা পড়েছেন, এই কথা আমাদেরকে অনেকে জানিয়েছেন। আর BIWT কর্তৃপক্ষের সাথে আমরা যে কথা বলেছি তাদের সাথে জানতে পেরেছি যে 21টি জেলার 43টি রুটে কিন্তু 215টি লঞ্চের ব্যবস্থা রয়েছে। ঈদ উপলক্ষে যে বিশেষ লঞ্চ, এটি আপনার 3 দিন ধরে চলছে আজকে সহ। গত বৃহস্পতিবারে ঈদের এই বিশেষ লঞ্চ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার 96টি লঞ্চ এই টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত আপনার 45টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে, এবং এই টার্মিনালে এখন 42টি লঞ্চ অপেক্ষারত রয়েছে যারা বিভিন্ন জেলায় যাবে। রাত 12:30 নাগাদ আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের প্রত্যাশা যে 97টি লঞ্চ তারা হয়তো আজকে ছাড়বে এই লঞ্চ টার্মিনাল থেকে। তো আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, তারা যেটা বলছেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে গার্মেন্টস সহ অন্যান্য প্রতিষ্ঠান যখন ছুটি হয়ে যাবে তখন এই ভিড় অনেকটাই বেড়ে যাবে এবং সদরঘাটের পুরো চিত্র তখন পাল্টে যাবে আগামী 1-2 দিনের মধ্যে। তো মেহেদি। সোহাগ, আপনাকে ধন্যবাদ। নগরবাসীর ঈদ যাত্রার কারণে নৌপথ, রেলপথের মতো বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। মহাসড়কে কোনো চাঁদাবাজি বা টিকিট কালোবাজারির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাজী ইমরাদের রিপোর্ট। 2 দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। বাস টার্মিনালগুলোতে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। বাস টার্মিনালগুলোতে যাত্রী এবং চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ সদস্যরা। নির্দেশনা দিচ্ছেন ট্রাফিক আইন মেনে চলার। আমাদের যাতে কোনো সমস্যা নাই, আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি, আমরা মালিক, শ্রমিক, পুলিশ। টিকিটের দাম ঠিক আছে, টিকিটের ঝামেলা এবার হয়নি, এবার মোটামুটি সব সুশৃঙ্খলভাবে টিকিট পাওয়া যাচ্ছে। 2800 থেকে আমাদের আশা ধারণা যে চাপটা বাড়বে। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যাত্রীদের সঙ্গে কথা বলে ঘুরে দেখেন বাস টার্মিনালগুলো। যদি কারো কোনো কমপ্লেইন থাকে অবশ্যই ব্যবস্থা নেব। চাঁদাবাজির ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে চাঁদাবাজি নিয়ে কোনো অভিযোগ আসেনি। ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে। এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। নকল, মেয়াদোত্তীর্ণ ও মানহীন ঔষধ বিপণন বন্ধে সরবরাহকারী চক্রের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশের তাগিদ দিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। নিরাপদ ঔষধ বিপণন নিশ্চিত করা নিয়ে এক সেমিনারে এই তাগিদ দেওয়া হয়। এ ব্যাপারে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান ক্যাবের। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মানহীন ওষুধ বিক্রি বন্ধ এবং নিরাপদ ওষুধ বিপণন নিশ্চিত করা শীর্ষক সেমিনারে নানান সুপারিশের কথা জানান বক্তারা। যেটা সময়টা পার হয়ে গিয়েছে। ছোট বড় মিলিয়ে দেশে বর্তমানে ওষুধের ফার্মেসি আছে 1.5 লাখের বেশি। এর মধ্যে লাইসেন্স রয়েছে প্রায় 1.25 লাখ ফার্মেসির। বিশেষজ্ঞদের পরামর্শ, ছোট বড় বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফার্মেসিগুলোকে অ্যান্টিবায়োটিক এবং জীবন রক্ষাকারী ওষুধ বিক্রির অনুমোদন দেয়া যেতে পারে। মানে আপনি যেগুলি প্রেসক্রিপশন লাগে না তেমন ওষুধ বিক্রি করার জন্য অধিকার সব দোকানকে দেওয়া যেতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিক অথবা প্রেসক্রিপশন মেডিসিন যেগুলি, সেইগুলি শুধু সীমিত সংখ্যক দোকানকে
সেই অধিকার দেওয়াটা বোধহয় যুক্তিসঙ্গত। ভেজাল ওষুধ বিপণন বন্ধ ও নিরাপদ ওষুধ নিশ্চিত করতে 10 দফা সুপারিশ তুলে ধরে ডিবেট ফর ডেমোক্রেসি। যারা এরকম নকল ভেজাল মানহীন ওষুধ বিক্রি করবে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আমরা জাতীয় সংসদে আমরা বিল উত্থাপন করে তাদের মৃত্যুদণ্ড আমরা দাবি করতে কেন পারব না। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে বিচারিক ক্ষমতা দেবারও সুপারিশ করা হয়। নকল ঠেকাতে উন্নত প্রযুক্তির বারকোড চালুর পরামর্শ আসে আলোচনায়। প্রত্যেকটা কোম্পানি যদি বিশেষ গোপন বারকোড যদি তারা ওই মেডিসিনের বক্সের মধ্যে যদি ছাপাই দিতে পারে, আমার মনে হয় এই নকল আলারা ধরা পড়বে। সরকারের মডেল ফার্মেসি কার্যক্রম জোরদার করা ছাড়াও যেখানে সেখানে ওষুধ বিক্রি বন্ধেরও আহ্বান জানানো হয় ওই আলোচনায়। লাইসেন্স ছাড়া ওষুধ দোকানেরা চলে কি করে? পৃথিবীর কোথাও নাই। সুতরাং লাইসেন্স পেতে গেলে তো একটা ক্রাইটেরিয়া থাকবে। গোয়েন্দা সংস্থার কাছে নিশ্চয়ই রিপোর্ট আছে কারা নকল করে, কিন্তু তাদের ধরার পদ্ধতিটা নাই। তো এরকম একটা সুনামের জায়গাও যে জায়গায় আছে, সেই জায়গায় আমাদের দেশে এরকম একটা ফেক, কাউন্টারফেট, আনরেজিস্টার্ড, ফলসিফাইড মেডিসিন থাকবে, এইটাও নট অ্যাকসেপ্টেড এট অল। মেয়াদ দেখে ও মান যাচাই করে ওষুধ কেনার পরামর্শ দেয়া হয় ভোক্তাদের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে প্রাক বাজেট 2019-20। নতুন অর্থ বছর থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে চায় সরকার, তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট হিসাব রাখতে অনাগ্রহী। ব্যবসায়ী নেতারা বলছেন, হঠাৎ করে চাপিয়ে না দিয়ে ধীরে ধীরে বাস্তবায়ন করলে সুফল পাওয়া যাবে। বিশ্লেষকদের মতে এই আইনের ফলে ভ্যাট আদায় খুব না বাড়লেও ফাঁকি বন্ধের পাশাপাশি পদ্ধতির আধুনিকায়ন হবে। মাসুর শাকিলের রিপোর্ট। 1991 সালে ভ্যাট আইন করার পর থেকে পণ্য ও সেবা মূল্যের উপর 15% হারে ভ্যাট দিয়ে আসছেন ভোক্তারা। ভ্যাট সংগ্রহের বর্তমান প্রক্রিয়া সেকেলে কাগজে কলমে হিসাব রাখায় অনেক ক্ষেত্রে ফাঁকি দেওয়া যেমন সহজ হয়, তেমনি ভোক্তারাও এ নিয়ে খুব সচেতন নন। 2012 সাল থেকে সরকার পুরনো আইনকে যুগোপযোগী করে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের চেষ্টা করছে, কিন্তু গত বাজেটের আগে শেষ মুহূর্তে বাস্তবায়ন থেকে সরে আসে সরকার। ভ্যাট আইন বাস্তবায়ন হবে, মতবিরোধ নাই, কিন্তু ভ্যাট আইনটি একদিনে বাস্তবায়ন হবে না। ভ্যাট আইন সারা কোনো দেশেই একদিনে বাস্তবায়ন হয় নাই। আর ভ্যাট আইনটি কখনো স্ট্যাটিক একটা পজিশন না, এটা ফ্লেক্সিবল। 15%-এর যে একটা ইউনিভার্সাল রেট, সেটা থেকে আমরা একটু বেরিয়ে এসে আমরা একটু বেশি করেছি, কারণ আমাদের তো এখনও সহনশীলতা এটা আস্তে আস্তে গড়ে তুলতে হবে। কিছু কিছু কমোডিটি আছে যেগুলির ক্ষেত্রে 15% ধরলে বেশি হয়ে যায়। নতুন ভ্যাট আইনে 15%-এর পরিবর্তে একাধিক স্তর থাকতে পারে। পুরনো ইসিআর পদ্ধতিতে দুর্নীতির সুযোগ থাকায় নতুন ফিসক্যাল ডিভাইস বিতরণের পরিকল্পনাও রয়েছে। বড় পরিবর্তনটা হলো যে আমরা যেই প্রক্রিয়ায় ভ্যাট আদায় করি তার ভেতরে আমি একটা আধুনিকায়ন আনতে পারলাম কিনা, সেইটার ভিতরে আমি আরও বেশি দক্ষতা আনতে পারলাম কিনা, সেই জায়গাটা এখন গুরুত্বপূর্ণ হয়ে আসছে। ফলে এখন যত না বেশি আমরা করের হার নিয়ে এবারে হয়তো বিতর্ক থাকবে, তার থেকে অনেক বেশি আলোচনা হবে যে আমরা কীভাবে আমাদের অটোমেশনটাকে আমরা আরও শক্তিশালী করতে পারবো এবং সত্যিকার অর্থে কর আদায়টা মাঠ পর্যায় থেকে হলে সেটা রাষ্ট্রীয় কোষাগার পর্যন্ত পরিচ্ছন্নভাবে যাবে। তবে নতুন আইন নিয়ে এখনো দ্বিধাগ্রস্ত ব্যবসায়ীরা। একটা লোক এসে আপনার পয়সা থাকবে ব্যাট অফিস থেকে, কত টাকা সেল করতেছেন, কত টাকা ব্যাট দিবেন, কিভাবে না করবেন, এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না করা। আমার যদি প্রেশার রেজ করা হয় আমাকে, আমি যদি টাকা না দিতে পারি, তখন আমি তো অলরেডি টাকাও দিতে পারলাম না, আমি আইনের বাস্তবায়নও যেতে পারলাম না। তো সেই ক্ষেত্রে আমি চাই যুক্তিসঙ্গত সহনীয় পর্যায়ে যদি রেখে এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে যায়, তাহলে আমার মনে হয় ব্যবসায়ীরাও এটার দিকে ঝুঁকি নেবেন বা ব্যবসায়ীরা আইন মানতে বাধ্য হবেন। বাংলাদেশে ফেসবুক ও গুগলের ব্যবসাকেও ভ্যাট আওতায় আনার পরিকল্পনা রয়েছে নতুন আইনে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে বিআরবি হসপিটালস বিশ্বকাপ ক্রিকেট 2019। বিশ্বকাপের তৃতীয় দিনের প্রথম ম্যাচে বর্তমান রানার আপ নিউজিল্যান্ডের বিপক্ষে 136 রানে অল আউট শ্রীলঙ্কা। 137 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে নিউজিল্যান্ড। মেঘলা ইংলিশ কন্ডিশনে ম্যাচে দাপট দেখিয়েছে কিউই পেসাররা। থিরি মান্নেকে দিয়ে শুরুটা করেন হেনরি।
এরপর করুণারত্নে ও পেরেরা ৪২ রানে জুটি করেন। দলীয় ৪৬ রানে ২২ রান করে পেরেরা আউট হলে লঙ্কান ইনিংসে সুনামির শুরু। ৬০ রান তুলতেই ৬ উইকেট নেই শ্রীলঙ্কানদের। কিউই পেসার ম্যাট হেনরি ও ফার্গুসন ৩টি করে উইকেট নেন। এছাড়া উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের সব বোলাররাই। ব্যাটসম্যানদের যাওয়া আসার মাঝে অর্ধশত রান করে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক করুণারত্নে। এ পর্যায়ে অন্যান্য খবর। পবিত্র শবে কদরের রাত আজ। লাইলাতুল কদরের এই রাতেই পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। মুসলমানদের কাছে এই রাত অতি মহিমান্বিত। লাইলাতুল কদরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। চক্রমালিথার রিপোর্ট। মাহে রমজানের শেষ 10 দিনের যে কোনো এক বেজোর রাতই পবিত্র শবে কদরের রাত। তবে বেশিরভাগ আলেম ওলামার মতে 26 রমজানের দিন শেষে 27 রমজানের রাতই হচ্ছে মহিমান্বিত সেই রাত। এ রাতেই নাজিল হয়েছিল মুসলমানদের ইহকাল পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কুরআন শরীফ। সারা বিশ্বের মুসলমানদের কাছে সোয়াব হাসিল আর গুনাহ থেকে পানা চাওয়ার রাত হিসাবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা। পবিত্র কোরআনেই আছে ফজিলতের দিক থেকে এই রাত হাজার রাতের চেয়েও উত্তম। হাদিসে আছে, যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে মাহে রমজানের কল্যাণ থেকেই বঞ্চিত হয়। এ রাত্রে আল্লাহ তাআলা বান্দার রিজিককে বন্টন করেন এবং বান্দার প্রতি আল্লাহ তাআলা বিশেষ রহমত আল্লাহ তাআলা নাজিল করেন এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে পাঠায় দেন হযরত জিবরিলকে, যারা ওই রাত্রে ইবাদত করে তাদের সাথে ফেরেশতা মুসাফা করেন, তাদের জন্য দোয়া করেন। তো এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ফেরেশতা আমার সাথে মুসাফা করছে, এটা কেমন করে বুঝবো? বলে, যখন তুমি দেখবে তোমার হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে, কান্না আসতেছে, মন আল্লাহর প্রতি নিবেদিত হয়ে গেছে, তখন তুমি বুঝবে এই সময় তোমার ফেরেশতার সাথে মুসাফা হচ্ছে। এশা এবং তারাবি নামাজ আদায়ের পর নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে কদরের তাৎপর্য তুলে ধরে রাতভর মসজিদে মসজিদে বিশেষ বয়ান চলবে। পাপ থেকে মুক্তি আর সকলের মঙ্গল কামনা করে করা হবে বিশেষ মোনাজাত। গতকাল ছিল শুক্রবার, এবছরের রমজানের শেষ জুমা। জুমাতুল বিদায় মুমিন মুসলমানরা রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে পানা চাইলেন। আজও রহমতের এই রাতে আল্লাহর কাছে দোয়া চাইবেন তারা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলান ইফাদ অটোজ বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে 12 জন নিহত, পুলিশ সদস্য সহ আহত অনেকে। ফিরে গেছেন একজন 0 রানে, একজন দলীয় 5 রানে ফিরে গেছেন, দুইজনই 0 রান করেছেন। এরপর কিন্তু দুই ব্যাটসম্যান আসলে প্রাথমিক বিপর্যয়টা সামাল দিয়েছেন। রহমত শাহ এবং হাশমাতুল্লাহ, দুই ব্যাটসম্যান কিন্তু একজন 27 রানে এবং 14 রানে আছেন। এই মুহূর্তে তাদের রান হচ্ছে 16 ওভারে 46 2 উইকেটে। তো তারা প্রাথমিক বিপর্যয়টা সামলে ফেলেছেন। আর এছাড়া আরেকটি ম্যাচ, যেটি প্রথম ম্যাচে ডিফেন্ডিং যে রানার আপ নিউজিল্যান্ড, তারা যে শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটি খেলছে, সেই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা প্রায় 100 রান করে ফেলেছে। এই মুহূর্তে শ্রীলঙ্কার রান 93, কোনো উইকেট না হারিয়ে, অর্থাৎ তারা 137-এর যে টার্গেট সেটা কিন্তু খুব কাছাকাছি সময়ে রয়েছে। এবং ওভারকাস্ট কন্ডিশনে কালকে আমরা যেমন পাকিস্তানকে পেস বোলিংয়ের অ্যাটাকে কিছুটা দুর্বলতা দেখেছি, আজকেও কিন্তু সেইভাবেই আমরা দেখতে পেলাম যে আমাদের যে উপমহাদেশের আরেক দল লঙ্কান, তারাও কিন্তু সেই পাকিস্তানের পথেই হাঁটলেন। এর বাইরে আরেকটি খবর দিয়ে রাখবো যে পাকিস্তানকে গতকালকে আমাদের চ্যানেল আই এর অনলাইনের যে পেজ আছে, সেখানে নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপের অনেক সুন্দর সুন্দর আপডেট দর্শকরা পাচ্ছেন। সেখান থেকে একটি দুইটি খবর আমি শেয়ার করতে চাই। এর মধ্যে একটা কথা বলতে চাই যে রেজাউল করিম অনলাইনের চ্যানেল আইতে স্বপ্ন দেখাতে প্রস্তুত যুদ্ধবিধ্বস্ত আফগান। সেই আফগান আমরা দেখেছি বিপর্যয় থেকে তারা কিভাবে উঠে আসছে। এবং এই যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, আমরা জানি যে ফুটবলে
নাইজেরিয়া যেমন তেল সম্পদ দেশের জন্য, সেই দেশের যে গৃহযুদ্ধ, সেখানে ফুটবলের কারণে তারা কিন্তু একাতবদ্ধ হয়েছিল। সেই আফগান কিন্তু যুদ্ধবিধ্বস্ত, আমরা জানি বছরের পর বছর ধরে, শতকের পর শতক ধরে সেই যুদ্ধবিধ্বস্ত দেশকে কিন্তু এক করছে এই ক্রিকেট। এর বাইরে আরেকটা কথা জানিয়ে রাখবো যে আফগান কিন্তু প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল, সেই সাহস নিয়েই কিন্তু তারা আজ বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবেলা করছে এবং তারা বলেছে যে তারা পাকিস্তানকে হারাতে পারে এবং তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারবে, এ ধরনের তারা হুঙ্কার কিন্তু দিয়েই তারা মাঠে নেমেছে। আরেকটা বিষয় বলে রাখবো যে গতকালকের ম্যাচে যে পাকিস্তান হেরেছিল সেটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে এবং অনলাইনেও আমরা বিভিন্ন নিউজ দেখেছি, যেমন চ্যানেল অনলাইনে পাকিস্তানের এক ভক্ত লিখেছে যে এটা ব্রেক্সিটের চেয়ে বড় ব্যাটিং বিপর্যয় ছিল। এরকম পাকিস্তান আসলে ক্রিকেটের জন্য একটি বিনোদন, তারা জিতলেও বিনোদনের খোরাক জোগায় এবং হারলেও বিনোদনের খোরাক জোগায়। এর বাইরে আরও একটা তথ্য দিয়ে রাখবো যে এই ম্যাচটির, অর্থাৎ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটির অনলাইনে টিকিট যারা পাননি তাদের সম্পূর্ণ টিকিটের টাকাটা আইসিসি ফেরত দেবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তো মিশু, এই ছিল নিউজ রুম থেকে আমার কাছে সর্বশেষ। প্রিয় দর্শক, থার্ড ব্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৌমিক আহমেদ। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। বিশ্বকাপ নিয়ে এখনকার বিশেষ আয়োজন প্রায় শেষের পথে। বিদায় নেওয়ার আগে মনে করিয়ে দিতে চাই, চ্যানেল আইয়ের সব সংবাদে বিশ্বকাপের সব আপডেটের পাশাপাশি খেলা শুরুর আগে দুপুর 2টার সংবাদের লেটেস্ট নিউজ এবং এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে থাকছে বিশেষ আয়োজন মিড উইকেট। আর খেলার মধ্যবিরতির সময় সন্ধ্যা 7টার সংবাদে বিশেষ আই স্পোর্টস। এছাড়া অনলাইনে সার্বক্ষণিক সব আপডেট পাবেন চ্যানেল আই অনলাইন.com এই ঠিকানায়। ধারাভাষ্য শুনতে পাবেন রেডিও ভূমি 92.8 FM এ। এখনকার মতো আই স্পোর্টস থেকে আমি মিশু চৌধুরী বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে ফিরে নিয়ে যাচ্ছি মেহেদির কাছে। ধন্যবাদ মিশু, বিশ্বকাপের সব খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্থিতিশীল ও টেকসই পরিবেশ নির্মাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আওয়ামী লীগের সেমিনারে বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগে সবাইকে সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। শফিক আহমেদের রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির আয়োজনে বায়ু দূষণ নিয়ে সেমিনার। রাজধানী সিরডাপ মিলনায়তনে আলোচনা করেন রাজনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের পরিবেশ বিশেষজ্ঞরা। নীরব ঘাতক বায়ু দূষণ নিয়ন্ত্রণে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই এই উদ্যোগ বলেন আয়োজকরা। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক রয়েছেন, আমরা যদি তাদেরকে সচেতন করতে পারি পরিবেশ সংরক্ষণের জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে, সেই ক্ষেত্রে বাংলাদেশে 3-4 কোটি মানুষকে আমরা পরিবেশ সচেতন করে গড়ে তুলতে পারবো। বিভিন্ন উন্নয়ন কাজের সময় দূষণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। বায়ু দূষণের যে কারণগুলো, পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ইটভাটা হচ্ছে মূল দায়ী। এগুলো যাতে ঢাকার পাশে কোনো একটি জায়গায় একই জায়গায় নিয়ে যাওয়া যায়। প্রতি বছর প্রতি মাসে তারা একই উত্তর দেয়, তারা এই চেষ্টা করছে। আমার এই সিটি কর্পোরেশন যেন পানি ছিটানো হয় মাঝে মাঝে, তাহলে কিন্তু এই যে স্মল মাইক্রো পার্টিকেলগুলা সেগুলো মাটির সাথে বসে যাবে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান এটিও করেছেন, তার মানে আমরা কিন্তু 100 বছরের চিন্তাটা করছি। পরিবেশ নিয়ে 100 বছরই যথেষ্ট নয়, 1000 বছর করতে হয়। এই চিন্তাগুলো সরকারিভাবে আছে। এখন এইখানে জনগণকে সম্পৃক্ত করা, শুধু বায়ু দূষণ নিয়ন্ত্রণেই নয়, সার্বিক পরিবেশ রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অবশ্যই ইটভাটা আমাদের বায়ু বা বাতাস দূষণের জন্য একটা ফ্যাক্টর। এখানে আসার কথা হলো এই যে বালু, কাদা মাটি আর সিমেন্ট মিশিয়ে তারা একটা বিকল্প তৈরি করেছে, সেটার নাম হলো হলো ব্লক। এই হলো ব্লক কিন্তু ইটের কাজ করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে সামিট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে 12 জন নিহত হয়েছে। পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় বিকেল 4টায় শহরের ব্যস্ততম স্থাপনা ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল সেন্টারে ঢুকে হামলাকারী নির্বিচারে গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই 12 জনের মৃত্যু হয়। পরে পুলিশকে লক্ষ্য করে হামলাকারী গুলি করলে পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি ভার্জিনিয়া পুলিশ। হামলার ঘটনার পরই ওই এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। ভবনে অবস্থান করা অন্য সবাইকে নিরাপদে
সরিয়ে নেওয়া হয়েছে। হামলার ঘটনায় একজন বন্দুকধারী জড়িত বলে ধারণা করছেন ভার্জিনিয়ার পুলিশ প্রধান। ঘটনা তদন্তে যোগ দিয়েছে FBI। চলতি বছরে যুক্তরাষ্ট্রে এ নিয়ে 150তম গোলাগুলির ঘটনা ঘটল। নিটল টাটা বিশেষ সংবাদ। শুদ্ধ বাণী ও প্রমিত সুরে নজরুল সঙ্গীতকে এক করে ইমপ্রেস অডিও ভিশন প্রকাশ করল বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার নজরুল সঙ্গীত সমগ্র নবম খণ্ড। প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেছেন, নজরুল সঙ্গীতে তরুণদের আগ্রহ বাড়াতে নজরুল সঙ্গীত সমগ্র অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শুদ্ধ বাণী ও প্রমিত সুরে 105টি গান একত্রিত করে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার নজরুল সঙ্গীত সমগ্র নবম খণ্ড। নজরুলের সঙ্গীত সমগ্র ধারাবাহিকভাবে প্রকাশনার অনন্য উদ্যোগে অ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। চ্যানেল আই কার্যালয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পীরা অ্যালবামটির সাফল্য কামনা করেন। এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের আগ্রহ বাড়বে, তারা আরো উৎসাহ পাবে এই কাজী নজরুল ইসলামের গান আদি সুরে আর সেই সঠিক বাণী নিয়ে গাইবার জন্য। গানগুলো নিজে শিখে, নিজে ধারণ করে, নিজে সেগুলোকে প্র্যাকটিস করে, আত্মস্থ করে তারপরে সে এনে দিয়েছে এরকম ভাবে, মানে সাজানো প্লেটে একেবারে আগামী প্রজন্মের জন্য। তার এই একক প্রচেষ্টায় নজরুল সঙ্গীতের শুদ্ধ বাণীয় সুরে সারা বিশ্বময় বাংলাদেশ সহ প্রচারের যে কর্মতৎপরতা তিনি শুরু করেছেন, তার নবম সিডির আজকে যে প্রকাশনা উৎসব, সেটিকে আমরা খুব স্বাগত জানাই। নজরুল সঙ্গীতকে বিকৃতির হাত থেকে বাঁচাতে শুদ্ধ নজরুল চর্চায় গবেষণা বাড়ানোর আহ্বান জানান নজরুল বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। এখন যারা নজরুল সঙ্গীতকে ইচ্ছামতো পরিবর্তন করছেন, তারা একটা অসম্ভব রকম দুষ্কর্ম তারা করছেন। আমি চ্যানেল আইকে এই জন্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই একজন নজরুলের সেবক হিসেবে, যে ওরা নজরুলের শুদ্ধ সুরকে ফেরদৌস আরার কণ্ঠে তারা ধারণ করে যথাসম্ভব প্রকাশ করবার চেষ্টা করছেন। নজরুল সঙ্গীতের এই প্রয়াস নজরুল প্রেমীদের মন ছুঁয়ে যাবে বলে আশা করেন শিল্পী নিজে। এই উদ্যোগকে আমি জানাই সাধুবাদ। তারা প্রত্যেকটি সঙ্গীতের সবগুলো অঙ্গনে, প্রতিটি কাজেই তারা আমাদের সাথে রয়েছেন। শুদ্ধ নজরুল সঙ্গীত পরিবেশন ও গবেষণায় এগিয়ে আসবে তরুণ প্রজন্ম, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন মেয়াদে বন্ধ থাকবে দেশের স্থলবন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে 1 জুন থেকে 10 জুন পর্যন্ত টানা 10 দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন C&F এ সিদ্ধান্ত নেয়। দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে 7 দিন বন্ধ থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে 4 জুন থেকে 8 জুন পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের আমদানি রপ্তানি। এছাড়াও ঈদ উপলক্ষে বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারি, সাতক্ষীরার ভোমরা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। আনোয়ার সিমেন্ট শীট, কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারিভাবে বোরো ধান চাল ক্রয় ও সংগ্রহ অভিযান উদ্বোধনের 15 দিন পেরিয়ে গেলেও এখনও ধান চাল কেনা শুরু হয়নি। কৃষকদের তালিকা প্রণয়নের কাজ শেষ করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। এ কারণে ধান ক্রয়ও শুরু করতে পারেনি তারা। সময়মতো গুদামে ধান দিতে না পারায় ক্ষুব্ধ কৃষক। ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গত 18 মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ জেলার 11টি খাদ্য গুদামে সরকারিভাবে বোরো ধান চাল ক্রয় ও সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়। সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার ঘোষণায় আশাবাদী হয়ে ওঠেন কৃষক। তবে উদ্বোধনের 15 দিন পেরিয়ে গেলেও এখনও গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষকদের তালিকা প্রণয়নের কাজ শেষ করতে পারেনি স্থানীয় খাদ্য বিভাগ।
আমরা কষ্ট করে আবাদ করছি, আমরা পয়সা পাইনি। আমরা যা আসলো তা আমরা বিক্রি করে ফেলেছি, আমরা স্লিপ পাইনি আগে, সেই হিসাবে আমরা বিক্রি করছি। এখন তো আমরা সে পয়সা পেলাম না, এখন মনে হয় পয়সা পেলে হলো ওই দোকানদার আলাদা। যেভাবে ধান উৎপাদন হয়েছে, বর্তমানে যে এই যে তালিকাভুক্ত করে যে ধান সংগ্রহ করা হচ্ছে সরকারি গোডাউনে, এটা অত্যন্ত কম। সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধনের পরপরই উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লক্ষাধিক কৃষকের তালিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা আসলে উদ্বোধনের পরপরই আমরা টোটাল 1,15,000 কৃষকের তালিকা খাদ্য অধিদপ্তরের কাছে দিয়ে দিয়েছি। কৃষকের তালিকা প্রণয়নের কাজ শেষ হলে 2-3 দিনের মধ্যেই ধান ক্রয় শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। আমরা ধানের লক্ষ্যমাত্রা পেয়েছি 920 টন, আর আমাদের এই উপজেলায় গোবিন্দ উপজেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা কৃষি অফিস থেকে আমরা কালেকশন করেছি আপনার 1,87,000 মেট্রিক টন। আশা করছি যে আগামী 70 দিনে আমরা ধান কেনাকাটা পুরোদমে শুরু করে দিই। এই বিষয়ে অচিরেই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জানাবো প্রকৃতি সংবাদ। পর্যটন জেলা বান্দরবানে অপরিকল্পিত নগরায়নে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। পাহাড় নষ্ট করে এবং নদী দখল করে ঘরবাড়ি স্থাপনা নির্মাণ করায় দিন দিন সৌন্দর্য হানি ঘটছে। পাহাড়ি এই জনপদের ভূমি ব্যবস্থাপনায় অনেকগুলো কর্তৃপক্ষ সম্পৃক্ত থাকায় সমন্বয়হীনতা দেখা দিচ্ছে, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে স্থানীয় দখলদাররা। রাসেল জমাদারের ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। বান্দরবান পাহাড়ে ঘেরা এক জনপদ। সবুজ পাহাড়ের গা বেয়ে চলা নদী আর মেঘের মিতালি দেখতে এখানে পর্যটক আসে, কিন্তু ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে গিয়ে পাহাড়ের এই সৌন্দর্যে ছেদ পড়ছে, দখল হয়ে যাচ্ছে নদী, বর্জ্যের দূষণও ছড়াচ্ছে। স্থানীয়রা বলছেন নগরায়নের প্রয়োজন আছে, কিন্তু তা হতে হবে পরিকল্পিত। পর্যটকদের যে আকৃষ্ট করে যে মূল আকর্ষণ, যেটা এখন সেটি আর নেই, এবং আরও 15 বছর পরে দেখা যাবে যে এটি একদম সমতলের মতোই ভেঙে নানান দুর্ঘটনায় ঘটবে। পাথরও একই অবস্থা, পাহাড়ের একই অবস্থা, গাছপালা সবই একই অবস্থা। প্রশাসনের সব কিছুই থেকেই অনুমোদন বা সাহায্য সহযোগিতা সবকিছু পাওয়ার পরেই সে কাজ করতে পারবে, না হলে সেটা করতে পারবে না। দিন দিন দখলের মাত্রা বাড়ছে, তাই নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোকে সমন্বিতভাবে দখলদারদের প্রতিরোধ করতে হবে। প্রতিনিয়ত দখল বাড়তেছে, দেখেন বিল্ডিংও হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার মতে যে যারা দায়িত্বশীল যে সংস্থাগুলো আছে, যেমন আমি যদি বলি পাহাড়ি পাড়ার কারবারি, হেডম্যান, পৌরসভা, জেলা পরিষদ এবং স্থানীয় জেলা প্রশাসন সবাই মিলে একটা সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু এখানে যেই প্রক্রিয়াটা লক্ষ্য করা যায়, কেউ দায়িত্ব নিতে চায় না, একজন আরেকজনের উপর দায় চাপাতে চায়। বান্দরবানের নদী এবং পাহাড় টিকিয়ে রাখতে নীতি নির্ধারণী পর্যায় থেকেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসতে হবে। পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা, স্থাপনা নির্মাণ এবং খাজনা আদায় সব মিলে অনেকগুলো প্রতিষ্ঠান, পরিষদ, সংস্থা এই কাজগুলো যৌথভাবে করে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, স্থানীয় পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং স্থানীয় পৌরসভা, আবার কখনো রাজার দপ্তর। কেউ ভূমি বন্দোবস্ত দিচ্ছে, কেউ স্থাপনার অনুমোদন পাশ করছে, কেউ খাজনা আদায় করছে। সব মিলে একটি সমন্বয়হীনতার কারণে পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো, নদীগুলো বেদখল হয়ে যাচ্ছে। সকলে মিলে সমন্বিতভাবে পাহাড়কে ভালোবেসে যদি পাহাড় রক্ষার জন্য একতাবদ্ধ না হয়, তাহলে বান্দরবনের এসব পাহাড় টিকিয়ে রাখা কঠিন হবে এখানকার সৌন্দর্য টিকিয়ে রাখা। বান্দরবনের সাঙ্গু ব্রিজ থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই। এ পর্যায়ে বিশ্বরং ঈদ কেনাকাটা। ঈদকে কেন্দ্র করে পছন্দের পোশাকের পাশাপাশি তরুণরা ভিড় করছেন বিভিন্ন ধরনের স্মার্টফোনের দোকানগুলোতে। ঘুরে ঘুরে কিনছেন নতুন ভার্সনের স্মার্টফোন। ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইল কোম্পানিগুলো রেখেছে বিশেষ অফার। লায়লা নওশিনের রিপোর্ট। প্রযুক্তির এই যুগে তরুণদের প্রথম পছন্দ বিভিন্ন ধরনের গেজেট। তাই তো ঈদ কেনাকাটার অন্যতম অনুষঙ্গ হিসেবে পোশাকের পাশাপাশি অনেকেই ছুটে যাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের দোকানগুলোতে। প্রিয়জনের সাথে খুশির ঈদকে আরো রঙিন করে তুলতে
কিনছেন বিভিন্ন ধরনের মোবাইল ফোন। ইচ্ছে নতুন ফোন দিয়ে উৎসবকে স্মৃতিময় করার। একটা ফোন দরকার এমনিতেই, তো ঈদের আগে যেহেতু বাজেট আছে এজন্য কিনে নিচ্ছি। বিভিন্ন জায়গায় হয়তো বা যাওয়া হবে, ছবি টবি তোলা হবে, তো এই জন্যই হচ্ছে আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স। ফোনটাও নতুন আসছে, ঈদ যেহেতু আসছে ভাবলাম একটা ফোন নিয়ে নিই, যেহেতু পোশাক আশাক নেয় অনেকে। নতুন ফোন থাকবে, নতুন নতুন একটা আমেজ থাকবে ঈদের মধ্যে। শপিং এর যে আমার কাছে বর্তমানে ফোনটা বেশ মনে হয়েছে, আর এবছর ঈদে ফোনটা পেয়ে আমি আসলে ধন্য মনে করতেছি নিজেকে। ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইল কোম্পানিগুলো এনেছে বিভিন্ন ধরনের অফার। ক্যাশব্যাক অফার আছে, বিকাশ অ্যাপসে পেমেন্টে অফার আছে, এছাড়াও আমাদের বিভিন্ন নতুন নতুন মডেল আসছে, এগুলোর সাথে বিভিন্ন অফার থাকতেছে, স্পেশাল অফার থাকতেছে। কাস্টমার পছন্দ মতো কালারগুলো অ্যাভেলেবেল আছে, সেলফি স্টিক সাইজ আছে, সেলফি স্টিক দিচ্ছি, এগুলো খুব ভালো সেল হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের সেল হচ্ছে নোভা 3i, তারপর হচ্ছে P30 লাইট, Y9, এই ফোনগুলো খুব ভালো সেল হচ্ছে। ঈদ পোশাকের পাশাপাশি নিত্য নতুন গেজেটের দোকানে ক্রেতাদের এই ভিড় চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে জানালেন বিক্রেতারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের শুল্ক মুক্ত সুবিধা জিএসপি আগামী 5 জুন থেকে বাতিল হচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাণিজ্যের ক্ষেত্রে এতদিন ভারত এই বিশেষ মর্যাদা পেয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়া সবচেয়ে পুরনো এবং বড় বাণিজ্য সুবিধা। এর মাধ্যমে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে বিনা শুল্কে শত শত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার অনুমতি দেওয়া হয়। সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার ট্রাম্প বলেন, আমরা যে ধরনের বাণিজ্যিক সুবিধা ভারতকে দিয়ে থাকি তার সমতুল ও গ্রহণযোগ্য কোনো কিছু দেওয়ার ব্যাপারে পাল্টা আশ্বাস পায়নি, আর তাই 5 জুন থেকে উন্নয়নশীল দেশ হিসেবে এই বিশেষ মর্যাদা ভারত পাবে না। এটি ভারতের অর্থনীতিতে খুব প্রভাব ফেলবে না বলে মনে করে ভারত। প্রদর্শক সময় হলে আবারও অশোক লীলার ইফাদ অটোজ বিরতি নেবার, আর বিরতির পরে আরো যা থাকছে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফাইনাল আজ। অল ইংলিশ ম্যাচে মুখোমুখি লিভারপুল ও টটেনহাম হটস্পার। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সম্প্রতি মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয় উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে। সে সময় ডিএনসিসির কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত 28 ফেব্রুয়ারি উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন 2 মাদক পাচারকারী নিহত হয়েছে। তাদের একজন রোহিঙ্গা নাগরিক। ঘটনাস্থল থেকে 1 লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। টেকনাফের দমিয়ার কে খাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হল উপজেলার নীলার রঙ্গিখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল গফুর ও কেরুনতলি এলাকার সাদেক। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, দমদমিয়া খাল দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে এমন খবরের ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। তাদের অবস্থান টের পেয়ে বিজিবির উপর গুলি চালায় ইয়াবা ব্যবসায়ীরা। সে সময় বিজিবির পাল্টা গুলি চালালে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মৃতদেহদের ময়নাতদন্তের জন্য কক্সবাজারের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানাবো খেলার খবর। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল আজ। অল ইংলিশ ফাইনালে মুখোমুখি লিভারপুল এবং টটেনহাম হটস্পার। মাদ্রিদের ওয়ান্ডার স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই 2 ক্লাব। শিরোপার স্বপ্নে বিভোর 2 পক্ষই। 2005 সালের পর আর ইউরোপ সেরা ট্রফি ছুঁয়ে দেখা হয়নি লিভারপুলের। গত বছর ফাইনালে উঠেও তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। লড়াইয়ের ভেতরে লড়াই রয়েছে আর্স। লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালার জবাব হতে পারেন টটেনহাম লুকাস মৌরা কিংবা হ্যারি কেইন। অপরদিকে 2 ক্লাবের 2 কোচও আলোচনায়। লিভারপুলের ইয়র্গেন ক্লপের সঙ্গে হয়তো মাউরিসিও পচেত্তিনোর পার্থক্য আছে, কিন্তু দুজনেই যেহেতু ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে সেখানে লড়াই ছাড়া আর কোনো কথা নয়। মাঠে শেষ পর্যন্ত কার ছক কৌশল সফলতা পায় তার অপেক্ষায় 2 ক্লাবের ভক্তরা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার গিয়া সংবাদ শিরোনামে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মামলায় ওআইসি সহযোগিতা চান প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ মোকাবেলায় সক্রিয় ভূমিকার প্রত্যাশা।
রাজধানীবাসীর ঈদ যাত্রায় বাস টার্মিনাল রেল স্টেশনে ভিড়, মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। নকল মেয়াদোত্তীর্ণ ঔষধ সরবরাহকারী চক্রের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের দাবি, জনগণকে সচেতন হওয়ার আহ্বান। আগামী অর্থ বছরে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে চায় সরকার। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আগ্রহ নেই ক্ষুদ্র ব্যবসায়ীদের। এবং পবিত্র লাইলাতুল কদর আজ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহিমান্বিত রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 222626 নম্বর। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল ionline.com-এ লগ ইন করুন। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভি সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।